আচ্ছা, তাহলে আমরা পড়ছিলাম হলো স্থির তড়িৎ। তো স্থির তড়িতের মধ্যে আমাদের পড়া চলছিল ডাইপোল নিয়ে। ডাইপোলের ক্ষেত্রে বিভিন্ন পয়েন্টে আমরা প্রাবল্যগুলো দেখেছিলাম। আমরা ডাইপোলের জন্য প্রাবল্য বের করছিলাম। তো ডাইপোলের জন্য প্রাবল্য বের করতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের প্রাবল্যের মান পেয়েছিলাম। ওইগুলো যদি আমি আবার একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে 1 নাম্বার একটা কেস ছিল। কেসটা ছিল এরকম যে এখানে একটা চার্জ থাকবে, এখানে একটা চার্জ থাকবে, তাহলে এটা মাইনাস কিউ চার্জ, এটা প্লাস কিউ চার্জ। এই অক্ষের উপরে এরকম কোনো একটা বিন্দুতে প্রাবল্য কত হবে, তাহলে এটা হচ্ছে মিডল পয়েন্ট। তো এক্ষেত্রে আমরা যে প্রাবল্যটা পেয়েছিলাম সেই প্রাবল্য কত ছিল, ই ইকুয়াল টু কে 2p বাই, মনে আছে কত এটা, টু পি বাই আর কিউব ছিল না। আর 2 নাম্বার কেস ছিল এরকম, যেখানে মাইনাস কিউ পরিমাণ চার্জ থাকবে একটা নির্দিষ্ট দূরত্বে, এখানে প্লাস কিউ পরিমাণ চার্জ থাকবে, তাহলে এদের লম্ব দ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো একটা বিন্দু এই জায়গাতে, তার জন্য প্রাবল্য কত হবে। তো সেই প্রাবল্যটাকে আমরা হিসাব করে পেয়েছিলাম ই ইকুয়াল টু কে পি বাই আর কিউব। এই তো। আচ্ছা, আজকে আমরা যেটা দেখব এগুলো ছিল আসলে কিন্তু স্পেশাল কেস। এটাও একটা সহজ মানে স্পেশাল কেস, এটা একটা স্পেশাল কেস। আজকে আমরা এদের জেনারেল কেসটা নিয়ে আলোচনা করব, যে কোনো বিন্দুতে যদি হয় তাহলে সেটা আমরা কিভাবে বের করতে পারি। তো ওই কেস থেকেই মানে জেনারেল যে কেসটা, সেখান থেকেই মূলত এগুলো স্পেশাল কেসগুলো বের হয়ে আসে। তো জেনারেল কেসটা হচ্ছে যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুর জন্য। তাহলে আগের মতোই আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে এইখানে আমরা কিছু চার্জ রাখলাম, এটা মাইনাস কিউ পরিমাণ চার্জ। এইটা ধরো যে, আচ্ছা আমি এটাকে আরেকটু ইয়ে করে দেখাই। এইখানে কিছু চার্জ রাখা আর এইখানে কিছু চার্জ রাখা, তাহলে এইটা হলো মাইনাস কিউ পরিমাণ চার্জ, এইটা হলো প্লাস কিউ পরিমাণ চার্জ। এখন এইটা হচ্ছে তাদের অক্ষ, এইটা হলো মিডল পয়েন্ট। তো এখন এখানে যে কোনো একটা বিন্দু, সাপোজ এই বিন্দুটা আমরা চুজ করলাম, এই বিন্দুতে আমার প্রাবল্য কত হবে। তো এই বিন্দুতে প্রাবল্য বের করতে গেলে আমাকে প্রথমত এই বিন্দুটা যোগ করে দিতে হবে। তো আমি এই বিন্দুটা যোগ করে দিলাম। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, যে আমরা জ্যামিতিতে পড়েছি যে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আছে একটা, আরেকটা হচ্ছে পোলার। তো এই যে এতক্ষণ আমরা এগুলোতে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা ব্যবহার করেছি, তার একটা হলো কার্তেশীয় আর আরেকটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট। তো আমরা এক্ষেত্রে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা বেশি ব্যবহার করি এবং এটা সুবিধাজনক। তো এই বিন্দুতে যদি কোনো কিছুর অবস্থান পেতে চাই তাহলে আমাদের দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে পোলারিটি বা এই যে পোল থেকে কত ডিগ্রিতে আছে সেই অ্যাঙ্গেলটা, আর এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব সেই দূরত্বটুকু। তো বরাবর এই দূরত্বটাকে আমরা যেহেতু এইগুলোতে আমরা আর বলেছি, আচ্ছা আরই থাক, তাহলে এই হচ্ছে আমাদের দূরত্ব আর। এই আর বিন্দুতে গিয়ে আর দূরত্বে গিয়ে এখানে একটা বিন্দু, এই বিন্দুতে হচ্ছে আমাদের টোটাল যে প্রাবল্য সেই প্রাবল্যটা বের করতে হবে।
আচ্ছা, তাহলে এখন এইটা যদি আমরা বের করতে চাই, তো বরাবর আমরা বইয়ের দিকে নজর না দিয়ে আমরা একটু ভিন্নভাবে এটাকে চেষ্টা করব যে খুব সহজে এটাকে কীভাবে ইয়া করা যায়। তো এখানে দেখো যে আমরা জানি যে আমাদের যে মোমেন্টাম পি ইকুয়াল টু 2a কিউ বা 2l কিউ, এর একটা ডিরেকশান আছে। এই ডিরেকশানটা হচ্ছে সবসময় মাইনাস থেকে প্লাস চার্জের দিকে। তার মানে মোমেন্টাম ভেক্টর যেটা সেটা এ বরাবর কাজ করছে, এই যে মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে পি। তো এখন এখানে লক্ষ্য করি যদি, তাহলে এই পি এদিকে কাজ করছে, আমাদের এখন কাজ হবে এই আর বরাবর পি এর একটা উপাংশ বের করা। তাহলে পি এর যদি আমরা একটা উপাংশ এখানে বের করি, তাহলে এই বরাবর থাকবে হচ্ছে আমাদের পি কস থিটা, কারণ আমরা জানি যার সাথে থিটা কোণ তৈরি করে তার সাথে থাকে কস। তাহলে এই যে পি কস থিটা এটা কাজ করছে ঠিক এই বরাবর, এই বরাবর হচ্ছে আমাদের পি কস থিটা। তাহলে এই রেখাটার উপরে লম্ব বরাবর আরেকটা কাজ করবে, এই লম্ব আমি টেনে দিলাম। তাহলে এই লম্ব বরাবর এই দিকে থাকবে হচ্ছে পি সাইন থিটা। আচ্ছা, তাহলে এখন দেখো যে আমরা একটা কথা বলেছিলাম ভেক্টরে, যে যখন কোনো কিছুকে উপাংশে ভাগ করে ফেলা হয় তখন ওই ভেক্টরের অস্তিত্ব আর সেখানে থাকে না। যখন কোনো কিছুকে উপাংশে ভাগ করা হয় তখন আর কোনো অস্তিত্ব থাকে না। তাহলে এই যে পি একটা ভেক্টর ছিল, এটাকে আমরা দুটো উপাংশে ভাগ করলাম, একটা হলো পি কস থিটা আর একটা হলো পি সাইন থিটা। তাহলে অবভিয়াসলি এই পি ভেক্টরের অস্তিত্ব আর এখানে নেই। তাহলে এই পি ভেক্টরটা আসলে হয়ে গেছে একটা পি কস থিটা আর একটা হচ্ছে পি সাইন থিটা। কিন্তু একটা বিষয় মাথায় রাখো যে আমরা কিন্তু সব সময় জানি যে পি বা পি কস থিটা, এই পি কস থিটাও কিন্তু আসলে কি নির্দেশ করছে? মোমেন্টামই নির্দেশ করছে, ডাইইলেকট্রিক মোমেন্ট, সরি মোমেন্টাম তো না, মোমেন্ট নির্দেশ করছে। আবার পি সাইন থিটা এরাও মোমেন্ট। তাহলে যেহেতু পি হলো মোমেন্ট, তাহলে পি সাইন থিটা এইটাও কি হবে? এইটাও হবে মোমেন্ট। এবং পি সাইন থিটা, সরি পি কস থিটা, এইটাও অবশ্যই কি হবে? মোমেন্ট হবে। কিন্তু দেখো পি মোমেন্টের মান যা ছিল, যখন এটাকে আমরা ভাগ করে ফেলেছি তখন হয়ে গেছে পি সাইন থিটা। তার মানে মোমেন্টামের মান অবশ্যই কিছু কমে গেছে। এখানে হয়েছে পি কস থিটা, তাহলে মোমেন্টামের মান অবশ্যই কমে গেছে। তো পি মোমেন্ট যেটা ছিল, এইটা ছিল কোন কোন চার্জের জন্য? মাইনাস কিউ ও প্লাস কিউ এই ডাইপোলের জন্য। দেখো মাইনাস কিউ ও প্লাস কিউ এই ডাইপোলের জন্য। তাহলে এই যে পি সাইন থিটা এই দিক বরাবর কাজ করছে, তাহলে আমি কি বলতে পারি না যে এই বরাবর অবশ্যই আমার আরও একটা ডাইপোল আছে? কারণ দেখো ডাইপোলের ক্ষেত্রে মাইনাস থেকে প্লাসের দিকে একটা মোমেন্ট কাজ করছে। তাহলে যেহেতু এরকম একটা মোমেন্ট আছে এই পি সাইন থিটা এই বরাবর, তাহলে এইরকম চিন্তা ভাবনা করা আমার জন্য দোষণীয় হবে কি না? যে আমি কি মনে মনে ধারণা করতে পারি কি যে এইখানে এই বরাবর একটা মোমেন্ট, এই বরাবর একটা ডাইপোল কাজ করছে? এটা কি দোষণীয় হবে? আমি বলতে চাচ্ছি যে দেখো যে ডাইপোল মোমেন্ট যেটা, মোমেন্টটা সবসময় কিভাবে কাজ করে? মোমেন্টটা কার হয়? একটা ডাইপোলের। এবং সেই ডাইপোলটা মোমেন্টটা কাজ করে মাইনাস কিউ চার্জ থেকে প্লাস কিউ চার্জের দিকে। তাহলে পি নামক যে মোমেন্ট ছিল সেটা গেল এই যে এই ডাইপোলটার জন্য। এখন পিকে যখন আমি ভাগ করে ফেলেছি তখন দুটো জিনিস পেয়েছি, একটা হচ্ছে পি কস থিটা, একটা হচ্ছে পি সাইন থিটা। তো পি সাইন থিটাটা যদি আমি আগে বলি, পি সাইন থিটা এটাও তো একটা মোমেন্ট, তাই না? তাহলে এখন আগের লজিকটা খেয়াল করো, ডাইপোল যদি না থাকে তাহলে কি মোমেন্ট থাকবে? মোমেন্ট থাকবে, হ্যাঁ। তাহলে দেখো অবশ্যই
যেহেতু পি সাইন থিটা এটাকে আমরা মোমেন্ট বলছি এই দিকে, তাহলে এখন সব কিছু ভুলে গিয়ে আমি কি ধারণা করতে পারি যে এই যে পি সাইন থিটা এইটা কোনো না কোনো একটা ডাইপোলেরই মোমেন্ট, এবং সেই ডাইপোলটা তাহলে অবশ্যই এই বরাবর থাকতে হবে, অন্য কালার দিয়ে দেখাই, এবং সেই ডাইপোলটা সাপোজ এখানে একটা চার্জ এবং এখানে একটা চার্জ, এই দুইটা চার্জ যদি এইভাবে থাকে তবেই তো সেটা একটা ডাইপোল হবে, তাই। কিন্তু যেহেতু মান চেঞ্জ হয়েছে তাহলে চার্জের মানটাও কি চেঞ্জ হবে, তাহলে এখানে আমার একটা মানে কোনো একটা মাইনাস চার্জ থাকবে, তাই না? এখানে কোনো একটা মাইনাস চার্জ থাকবে Q1, এখানে আরেকটা প্লাস চার্জ থাকবে Q2। তবে আমি বলতে পারি যে এই মাইনাস Q1 এবং প্লাস Q2 যে চার্জ, সরি Q1, এখন Q1 দ্বারা দেখায় যেহেতু সমান পরিমাণ, তাহলে এই দুইটা চার্জ যদি এইভাবে কাজ করতো, মানে এই ডাইপোলটা যদি এইভাবে অবস্থান করত, তাহলে ওই ডাইপোলের যে মোমেন্ট সেই মোমেন্টটা হতো পি সাইন থিটা, এরকম ধারণা করা যায় কিনা? না বুঝে আবার জি বলো না কিন্তু। তাহলে একইভাবে দেখো পি কস থিটা যেহেতু এইদিকে কাজ করছে, তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে যেহেতু এইদিকে একটা মোমেন্ট আছে, তাহলে এই মোমেন্টটা অন্য কোনো একটা ডাইপোলের অংশ, এবং সেই ডাইপোলটা কাজ করতে হবে কিভাবে? সেই ডাইপোলটাকে থাকতে হবে আমাদের এই বরাবর, যে হয়তো এখানে একটা চার্জ থাকতে হবে আর এই বরাবর এই জায়গায় আরেকটা চার্জ থাকতে হবে, এবং এক্ষেত্রে এটা হবে মাইনাস Q2 চার্জ, এইটা হবে প্লাস Q2 চার্জ। অবশ্যই ভিন্ন ভিন্ন হবে না, কারণ মানগুলো তো ভিন্ন হয়ে গেছে, তাহলে ডাইপোলের চার্জের মানও ভিন্ন হয়ে যাবে। আমরা এটা ধারণা করলাম আর কি। তাহলে আমরা বলতেই পারি যে পি সাইন থিটা এইরকম অবস্থানে অবস্থান করা একটা ডাইপোলের অংশ, আর পি কস থিটা এইরকম অবস্থানে যদি কোনো একটা ডাইপোল থাকে, তাহলে সেই ডাইপোলের যে মোমেন্ট হবে সেটা পি কস থিটা, এরকম ধারণা করতে তো কোনো আপত্তি থাকছে না। আচ্ছা, এখন এটা আমরা কেন করলাম? এটা করলাম এজন্য, এখন দেখো যে আমার লাগবে তো এই বিন্দুতে মোমেন্ট, এই যে এই পয়েন্টটাতে, তাহলে যে পয়েন্টটাতে আমি মোমেন্ট বের করব বা দরকার, আমি সেই পয়েন্টটাকে আমি এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে এক্স পয়েন্ট। তো আমার দরকার হচ্ছে এক্স পয়েন্টে মোমেন্ট বের করা। তো এই এক্স পয়েন্টে মোমেন্ট আমি যদি বের করতে চাই, আমার আলাদা আলাদা করে বের করা লাগতো, কিন্তু সেই কাজটা না করে আমি একটু ভিন্নভাবে করার চেষ্টা করছি। যে এখন দেখো এই যে পি কস থিটা যে মোমেন্টটা, সেই মোমেন্ট কিন্তু কাজ করছে এই মাইনাস চার্জ থেকে এই প্লাস চার্জের দিকে এই বরাবর। তাহলে এই যে পি কস থিটাকে আমরা বলতে পারি না যে মাইনাস Q2 এবং প্লাস Q2 যে ডাইপোল, সেই ডাইপোলের অক্ষ বরাবর কাজ করছে? হ্যাঁ, অক্ষ বরাবর কাজ করছে না? দেখো যে পি কস থিটা এই ডাইপোলের অক্ষ বরাবর কাজ করছে, যেটা কিনা আমাদের 1 নম্বর কেসের সমান বা 1 নম্বর কেসের অনুরূপ। ঠিক আছে তো? হ্যালো, হ্যাঁ, তাহলে এটা 1 নম্বর কেসের অনুরূপ হচ্ছে। ফলে আমি কিন্তু বলতেই পারি যে তাহলে এই এই ডাইপোলটার জন্য, এই যে এইটুকু ডাইপোলের জন্য, অথবা এই ডাইপোল মোমেন্টের জন্য এই বরাবর একটা তড়িৎ ক্ষেত্র কাজ করবে কিনা। এখানে খেয়াল করো যে এই ডাইপোলের জন্য বা এই মোমেন্টের জন্য, এই ডাইপোলের জন্য মোমেন্টটা কাজ করেছিল কোন বরাবর? এই ডাইপোলের জন্য মোমেন্টটা কাজ করেছিল এই বরাবর। তাহলে ডাইপোল মানে মোমেন্ট আমি বলতে পারি। তাহলে এই মোমেন্টের জন্য একটা তড়িৎ ক্ষেত্র ওই বরাবরই তৈরি হয়েছে কিনা, এবং তড়িৎ ক্ষেত্রটাও কিন্তু তড়িৎ ক্ষেত্রের দিক আমরা দেখিয়েছিলাম যে এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের যে ডিরেকশন সেটাও কোন দিকে থাকবে, সেটাও কিন্তু এই বরাবরই ছিল, একই দিকে। হ্যাঁ, তাহলে দেখো পি মোমেন্টের জন্য ই তড়িৎ ক্ষেত্র একই দিকে ছিল, তাহলে এক্ষেত্রেও আমরা কিন্তু বলতেই পারি যে পি কস থিটা নামক যে মোমেন্ট, সেইটা এ বরাবর কাজ করছে, যেটা কিনা এই ডাইপোলের অক্ষের উপরে। তাহলে এই বরাবর আমার একটা কি থাকবে? মোমেন্টাম, ইলেকট্রিক ফিল্ড থাকবে।
এবং সেইটাকে আমি নাম দিলাম ই। এবং দেখো এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আমরা আর বলেছি না, এই ডিস্টেন্সটা হচ্ছে আর। এখন যেহেতু আমরা পোলার কোঅর্ডিনেটের সাপেক্ষে দেখছি, তাহলে এই বরাবর এটাকে আমরা আর বলতেই পারি, রাইট? এটাকে আমরা নাম দিলাম ই আর, এই বরাবর কাজ করছে। আচ্ছা, তাহলে এই একটা পার্ট আমাদের গেল। তাহলে যেহেতু এইটা হলো, এখন বাকি থাকে কি, যে সবুজ কালারে এইটাতে আসে। আচ্ছা, তাহলে সবুজ কালারের এইখানে এসে দেখো, এই সবুজ কালারের সাপেক্ষে আবার আমার কিন্তু কি এক্স বিন্দুতেই কি বের করতে হবে, প্রাবল্য বের করতে হবে। তাহলে এই সবুজ কালারের সাপেক্ষে এই যে এক্স বিন্দুটা কি লম্ব বরাবর আছে না? তাহলে দেখো এই যে -q1 এবং অর্থাৎ এই যে সবুজ কালার যেটা, এই সবুজ কালারের সাপেক্ষে এই এক্স বিন্দুটা হচ্ছে এই কালারটার উপরে পুরা লম্ব বরাবর অবস্থান করছে। তাহলে এটা হচ্ছে আমাদের আগের মতো 2 নম্বর কেস। এবং সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে এক্ষেত্রে দেখো মোমেন্টাম কাজ করে কোন দিকে, মোমেন্ট কাজ করে হচ্ছে পি এই দিকে। তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কাজ করে কোন দিকে, ঠিক তার বিপরীত দিকে, সমান্তরালে কিন্তু বিপরীত দিকে। এই চিত্রতে আমরা এটা দেখেছিলাম। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি এখানে বলতেই পারছি যে যেহেতু এই যে পি সাইন থিটা মোমেন্ট এই দিকে কাজ করছে, তাহলে পি সাইন থিটা মোমেন্টের জন্য আমার বিপরীত দিকে অর্থাৎ এই বরাবর এইটার সমান্তরাল করে আরেকটা কাজ করবে, তড়িৎ ক্ষেত্র কাজ করবে। সেই তড়িৎ ক্ষেত্রকে আমরা নাম দিচ্ছি ই থিটা। কারণ দেখো এটা রেডিয়াল পার্ট এইভাবে যাচ্ছে, যেহেতু এইভাবে যাচ্ছে সুতরাং এটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করলাম। আর তাহলে সরি, এই যে ই আরটা হচ্ছে রেডিয়াল মানে ব্যাসার্ধ বরাবর, আর ই থিটা এটা হচ্ছে পোলার বরাবর অর্থাৎ অ্যাঙ্গেল বরাবর। তাহলে দেখো এই ই থিটা এবং ই আর এরা পরস্পর 90 ডিগ্রি কোণে অবস্থান করছে, কারণ এরা 90 ডিগ্রি। যেহেতু এই কোণটা 90 ডিগ্রি বা এই কোণটা 90 ডিগ্রি, ফলে এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে ই থিটা এবং ই আর পরস্পর 90 ডিগ্রি কোণে কাজ করছে। এবং এই ই আর আর ই থিটা এই দুইজনের যে লব্ধি, সেই লব্ধিটাই হবে আমাদের আসলে কি মোট এক্স বিন্দুতে টোটাল যে তড়িৎ প্রাবল্য সেই মানটা। তাহলে সেটাকে আমরা একটা সামান্তরিক আঁকায়া বলতেই পারি। তাহলে এই যে এই মানটা হচ্ছে আমাদের ই এক্স। তাহলে এই মানটাকে আমরা বললাম ই এক্স। তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স বিন্দুতে মোট প্রাবল্য ই এক্স ভেক্টর ইকুয়াল টু ই থিটা ভেক্টর প্লাস ই আর ভেক্টর। এখন দুইটা ভেক্টর যেহেতু 90 ডিগ্রি কোণে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা জানি তাদের লব্ধির মান কত হবে। অতএব মান আসবে ই এক্স ইকুয়াল টু এই দুইজনের ই থিটা স্কোয়ার প্লাস ই আর স্কোয়ার। এখন আমাদের অবশিষ্ট থাকলো ই থিটা আর ই আর এর মানটা বের করা। তো দেখো ই আর এর মান আমরা পাবো কিভাবে, এই যে ই আর পাবো এখান থেকে। তো ই আর যেটা, এইটা হচ্ছে হুবহু আমাদের 1 নাম্বার কেসের মতো, যে এই ডাইপোল এ বরাবর কাজ করছে এবং তার অক্ষের উপরে এক্স একটা বিন্দু, ফলে মোমেন্টামও কাজ করছে এইদিকে, আবার বিন্দুটাও অক্ষের উপরে আছে। তাহলে সেক্ষেত্রে আমরা ফর্মুলা ব্যবহার করব এইটা, যে কে ইন্টু তাদের দূরত্ব হচ্ছে আর কিউব, এটা কোনো সমস্যা নাই। উপরে থাকবে 2 ইন্টু, এখানে দেখো এখানে মোমেন্ট ছিল পি, তাহলে 2 এর সাথে সেটা গুণ হয়েছিল, কিন্তু এখানে মোমেন্ট কত, পি কস থিটা। তাহলে আমাদের এখানে পি এর জায়গায় আসবে কি, পি কস থিটা, কারণ এখন আমার মোমেন্টটা চেঞ্জ হয়ে পি কস থিটা হয়েছে। তাহলে 2 পি কস থিটা বাই আর কিউব। একইভাবে
ই থিটা যেটা আমরা পাবো সেটা হলো কে ইন্টু, এখন দেখো ই থিটাটা হচ্ছে এই ডাইপোলের যে মোমেন্ট পি সাইন থিটা সেটা এই দিক বরাবর কাজ করছে, কিন্তু ই থিটা তার বিপরীত দিকে সমান্তরাল বরাবর, তার মানে পুরোপুরি হুবহু 2 নম্বর কেস। তাহলে এখানে মোমেন্ট হলো পি সাইন থিটা, তাহলে আসবে হচ্ছে, দেখো এই পি এর জায়গায় এখন বসাবো আমরা পি সাইন থিটা ডিভাইডেড বাই আর কিউব, ডিস্টেন্সটা আমাদের একই আছে। তাহলে এই মানগুলো যদি আমি এখানে বসাই তাহলে খুব সহজেই আমি এই মানটা বের করে নিয়ে আসতে পারছি। তাহলে দেখো হ্যাঁ হ্যাঁ ওই 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 ওইটাই আমরা ব্যবহার করতেছি, যে এখানে এ এর মানটা খুবই খুবই ক্ষুদ্র, এখানে এ এর মানটা খুবই খুবই ক্ষুদ্র, ওই আগেরটার মতোই আর ইজ ভেরি ভেরি গ্রেটার দেন এ, যেহেতু আমরা ওইটা ইউজ করছি, তো তার মানে এই কেসটাও আমরা ওইটাই আলোচনা করছি, যে এখানে এ হবে খুবই খুবই ক্ষুদ্র তার জন্য। ওকে, এবং ওখান থেকে দেখো আমরা এখানে চলে আসবো আর কি। আচ্ছা, তাহলে আমরা এখন মানগুলো বসাই। ই থিটার এখানে যদি মান বসাই তাহলে ই থিটার মান আসছে কত, কে পি সাইন থিটা বাই আর কিউব তার হোল স্কোয়ার প্লাস ইয়ার এর মান আসছে কে 2p cos থিটা ডিভাইডেড বাই আর কিউব তার হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা যে মানটা পাবো সেটা কত, এখানে দেখো একটা জিনিস কিন্তু কমন আছে, এই যে কেপি বাই আর কিউব, কেপি বাই আর কিউব এই জিনিসটা কিন্তু কমন, তাই না? তাহলে আমরা কমন নিয়ে নেই, তাহলে কেপি বাই আর কিউব ভিতরে কমন নিয়ে নিলাম, তাহলে ওখানে থাকলো হচ্ছে সরি কেপি বাই আর কিউব হোল স্কোয়ার, পুরো এটাকে কমন নিয়ে নিলাম আমরা। আর এখানে থাকলো তাহলে কত, শুধুমাত্র সাইন থিটা হোল স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, প্লাস এখানে শুধু থাকলো কত, টুটা কিন্তু থেকে যাচ্ছে, আমরা টুকে নিচ্ছি না, তাহলে টু মানে হচ্ছে 4, আর কস থিটাকে গুণ করলে আসবে কজ স্কোয়ার থিটা তার উপরে রুট। তাহলে এখন দেখো এটাকে যদি রুটের ভিতর থেকে বের করে নিয়ে আসি তাহলে থাকবে হচ্ছে শুধু কেপি বাই আর কিউব, আর ভিতরে থাকছে কত, রুট ওভার এখানে সাইন স্কোয়ার থিটা 4 কজ স্কোয়ার থিটা, আমি এখান থেকে একটা সাইন কজ স্কোয়ার থিটা বের করে নিয়ে আসবো, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, তাহলে যেহেতু এখান থেকে একটা নিয়ে এসেছি তাহলে এখানে থাকবে একটা 3 কজ স্কোয়ার থিটা। তাহলে দেখো এইটুকু পার্ট হচ্ছে 1, তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি ই ইকুয়াল টু রুট ওভার তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হলো কেপি বাই আর কিউব ইন্টু রুট ওভার দেখো 1 প্লাস 3 কজ স্কোয়ার থিটা, এটাই হচ্ছে আমাদের এই ই এক্স এর মান, অর্থাৎ এক্স বিন্দুতে এই ডাইপোলটার জন্য যে মোট প্রাবল্য তৈরি হবে এবং সেই বিন্দুটা যদি আর দূরত্বে থিটা কোণে থাকে তাহলে সেক্ষেত্রে টোটাল যে মানটা আসবে সেই মানটাই হচ্ছে আমাদের এই মানটা। আচ্ছা, বিষয়টা বোঝা গেছে কিনা সেটা আগে বলো, তারপরে আমরা অন্যদিকে যাব। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা সহজে যে কাজটা করলাম, যে টোটাল ডাইপোলটা ছিল এইটা, এক্স দূরত্বে আমাদেরকে বের করতে হবে, সেক্ষেত্রে আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করলাম,
তাহলে এর বিন্দু দূরত্ব হচ্ছে আর, মধ্যবর্তী কোণ এটা হলো থিটা। আচ্ছা, এখন যেহেতু এই ডাইপোলার ক্ষেত্রে মোমেন্টটা এ বরাবর কাজ করে, সুতরাং আমরা যে কাজটা করলাম এই মোমেন্টটাকে ভাগ করে নিলাম, একটা এ বরাবর আর একটা তার উল্লম্ব বরাবর। তাহলে এ বরাবর হচ্ছে পি কস থিটা, এ বরাবর পি সাইন থিটা। তাহলে যেহেতু এটাকে ভাগ করেছি, মানে উপাংশে ভাগ করে ফেলেছি, তাহলে ভেক্টরের নিয়ম অনুযায়ী এটার অস্তিত্ব আর নেই, হয়ে গেছে কি একটা পি কস থিটা, একটা পি সাইন থিটা। কিন্তু পি কস থিটা এটা একটা মোমেন্ট, পি সাইন থিটা এটা আরেকটা মোমেন্ট। তাহলে পি কস থিটা অবশ্যই এমন একটা ডাইপোলের মোমেন্ট যেই ডাইপোলটা এ বরাবর কাজ করছে, এবং যেহেতু পি কস থিটা একটা ভিন্ন মান, তাহলে ওই ডাইপোলের চার্জ এবং দূরত্বটাও অবশ্য ভিন্ন হবে। আর যেহেতু পি কস থিটা এই বরাবর কাজ করছে, ফলে সেই ডাইপোলটাকে অবশ্যই এই বরাবর কাজ করতে হবে, এবং সেই জিনিসটাকে আমরা এরকম নীল কালি দ্বারা রিপ্রেজেন্ট করলাম, ধরে নিলাম যে সেটা মাইনাস কিউ টু এবং প্লাস কিউ টু নামক চার্জ দ্বারা তৈরি। আবার পি সাইন থিটা যেহেতু একটা মোমেন্ট এবং এটা এ বরাবর কাজ করছে, তাহলে অবশ্যই এ পি সাইন থিটা এমন একটা ডাইপোলের অংশ যে ডাইপোলটা এ বরাবর কাজ করে, এবং সেই ডাইপোলটাকে আমরা সবুজ কালি দ্বারা দেখাচ্ছি এবং বললাম সেটা মাইনাস কিউ ওয়ান এবং প্লাস কিউ ওয়ান চার্জ দ্বারা তৈরি। মনে মনে এটা কল্পনা করলাম, কারণ যেহেতু মোমেন্ট একমাত্র ডাইপোলেরই থাকে, তাহলে আমরা কল্পনা করতেই পারি যে এ বরাবর একটা ডাইপোল আছে, এ বরাবর একটা ডাইপোল আছে। তো এই কল্পনা করার আমার জন্য সুবিধা হচ্ছে যে 1 নাম্বার আর 2 নাম্বার কেস যেটা আমরা শিখেছি সেটা খুব সহজে এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে। দেখো, এই যে আমি যদি সব কিছু ভুলে গিয়ে আমি যদি এই যে শুধু নীল ডাইপোলটার কথা চিন্তা করি, ধরো এইগুলো কিছু নাই, শুধু নীল ডাইপোলটা আছে, তাহলে নীল ডাইপোলটার অক্ষের উপরেই কিন্তু এক্স বিন্দুটা আছে, ফলে এটা হুবহু নীলের জন্য যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 1 নাম্বার কেস। এই অক্ষের উপরেই একটা বিন্দু ছিল, সেখানে আমরা মোমেন্ট বের করেছিলাম, এবং এখানে পি মোমেন্টের জন্য যে ফিল্ড ই তৈরি হয়েছিল সেটার ডিরেকশনও একই দিকে ছিল, এটাও আমরা দেখিয়েছি। তাহলে এই মোমেন্টের জন্য যে ফিল্ড থাকবে সেইটা এই অক্ষ বরাবরই থাকবে, এবং সেটাকে আমরা ইআর বললাম। একইভাবে এই চার্জের জন্য বা এই ডাইপোলের জন্য মোমেন্টাম কাজ করছে এই বরাবর, কিন্তু এক্স বিন্দুটা এই ডাইপোলের ঠিক লম্ব দ্বিখণ্ডকের উপরে অবস্থিত, যেটা কিনা আমাদের হুবহু এই 2 নম্বর কেসের সাথে মিলে যাচ্ছে। এক্ষেত্রে আমরা দেখেছিলাম মোমেন্টটা যেদিকে কাজ করে, ইলেকট্রিক ফিল্ড ঠিক তার সমান্তরাল বরাবর বিপরীত দিকে কাজ করে। তাহলে এখানে পি সাইন থিটা মোমেন্ট এইদিকে কাজ করছে, ফলে এর সমান্তরাল করে তড়িৎ ক্ষেত্র ই থিটা কাজ করবে তার বিপরীত দিকে। তাহলে এখন যেহেতু এটা পুরা এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে অবশ্যই ই থিটা এবং ই আর 90 ডিগ্রি কোণে আছে, ফলে তাদের লব্ধির মানটা আমরা কীভাবে বের করতে পারবো সেটা আমরা জানি যে ই থিটা স্কোয়ার প্লাস ই আর স্কোয়ার, কারণ দুইটা ভেক্টর যদি 90 ডিগ্রি কোণে কাজ করে তাহলে তাদের লব্ধির মান হয় তাদের বর্গের সমষ্টির বর্গমূল। তারপরে আমরা ইআর এর মান বের করলাম। এখানে পি মোমেন্টের জন্য তৈরি হয়েছিল কে টু পি বাই আর কিউব, তাহলে এখানে পি কস থিটা মোমেন্টের জন্য তার মানে পি এর জায়গায় শুধু পি কস থিটা বসবে। একইভাবে এই জায়গায় পি এর জায়গায় শুধু পি সাইন থিটা এই মোমেন্টটা বসলো। তারপর আলটিমেটলি যোগ বিয়োগ গুণভাগ এগুলো সব কিছু করার পরে আমরা যে মানটা পেলাম সেটা হলো কেপি বাই আর কিউব ইন্টু 1 + 3 কজ স্কোয়ার থিটা। এটা হচ্ছে আমাদের জেনারেল যে কোনো বিন্দুর জন্য এটা। তাহলে এখানে ছোট একটা কথা থাকবে যে আরটা হবে খুবই খুবই ছোট, মানে বড়, এটা হবে খুবই খুবই ছোট। তো আমরা বইগুলোতে যেই অঙ্কগুলো করে থাকি সেটা আসলে এই শর্ত সাপেক্ষেই, যে আর এর মানটা অনেক বড়, এর মানটা অনেক ছোট, তাহলে সেক্ষেত্রে আমাদের যে মোমেন্টাম আসে, তড়িৎ ক্ষেত্র যেটা তৈরি হয় সেটা হলো এরকম। এখন দেখো, তড়িৎ ক্ষেত্র যেহেতু একটা দিক নির্ভর রাশি এবং তার দিক আমরা দেখতেই পাচ্ছি যে এই বরাবর, তাহলে এখন দিকটা বের করা দরকার। তাহলে আমরা যে কোনো একটার সাথে দিক বের করতে পারি, হয় ইআর এর সাথে বলবো অথবা ই থিটা এর সাথে বলবো। তা আমরা এখানে ইআর ভেক্টরের সাথে দিকটা বললাম এবং ধরি এই দিকটা হচ্ছে আলফা। তাহলে দেখো, এক্ষেত্রে আমাদের কোণ বের করার দুইটা ভেক্টর লম্ব হলে সেক্ষেত্রে আমরা কিভাবে কোণ বের করতাম মনে আছে? tan আলফা ইকুয়াল টু কি, নিচে কে থাকে? রেফারেন্স ভেক্টর। তো নিচে, হ্যাঁ, লম্ব বাই ভূমি, বা সহজ কথায় বলেছিলাম নিচে রেফারেন্স থাকবে। রেফারেন্সটা কে? ইআর, কারণ আমি ইআর এর সাপেক্ষে দেখাচ্ছি। তাহলে রেফারেন্স ভেক্টর ইআর নিচে, উপরে থাকবে হচ্ছে মানে অপর ভেক্টরটা, সেটা হলো ই থিটা।
তাহলে এই মানটা যদি আমরা বসাই ই আর এবং ই থিটায় যে মানটা আমরা পেয়েছি ই আর এবং ই থিটা এই মানটা যদি আমরা বসাই তাহলে দেখবা যে কে কে কেটে যাচ্ছে, পি পি কেটে যাচ্ছে, আর কিউব কেটে যাচ্ছে, শুধু থাকছে কি একটা নিচে 2 থাকছে। তার মানে যেটা আসবে হাফ ইন্টু ট্যান থিটা। তাহলে ট্যান আলফা ইকুয়াল টু হাফ ট্যান থিটা। অতএব আলফা ইকুয়াল টু কত? আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স হাফ ট্যান থিটা। এইটাই হচ্ছে আমাদের কোন কার সাপেক্ষে? ইয়ার এর সাপেক্ষে। এখন তুমি যদি বলো যে আমি ই থিটা এর সাপেক্ষে দেখাবো, কোনো সমস্যা নাই। তাহলে ই থিটার সাপেক্ষে তুমি একটা কোণ ধরে নাও বিটা, তাহলে সেক্ষেত্রে তোমার ট্যান বিটা ইকুয়ালটা আসবে ই আর বাই ই থিটা, কারণ তখন রেফারেন্স তোমার ই থিটা। তাহলে এই ছিল হচ্ছে আমাদের যে কোনো বিন্দুতে তার মানটা বের করা, ই এর মান বের করা এবং তার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল বা তার যে দিক সেই ই এক্সটা কোন বরাবর কাজ করবে সেটা আমরা এখান থেকে বের করলাম। আচ্ছা, এখন এটার একটা আমরা বাস্তবতা দেখব যে এখান থেকে আসলে আগেরগুলোতে ফিরে যাওয়া যায় কি না। তাহলে আমি ফর্মুলাটা আবার একটু লিখি, যে আমাদের ফর্মুলা ছিল ই এক্স ইকুয়াল টু কেপি বাই আর কিউব রুট ওভার 1 প্লাস 3 কজ স্কোয়ার থিটা, আর কোণ যেটা আসলো সেটা হলো আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স হাফ ইন্টু ট্যান থিটা। আচ্ছা, এখন দেখো আমরা এখান থেকে এই থিটার মান যদি আমরা চেঞ্জ করে ফেলি তাহলে কেমনটা আসে। তো যেহেতু আমাদের ডাইপোল ছিল এইভাবে, আর এইখানে ছিল আমাদের এটা থিটা, এটা ছিল হচ্ছে আমাদের এক্স বিন্দু। এখন দেখো আমি যদি এটাকে 0 করে ফেলি, থিটার মান যদি 0 হয় তাহলে এই বিন্দুটা আস্তে 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 ঠিক এর উপরে পড়ে যাবে। তার মানে সেক্ষেত্রে আমাদের এক্স থাকবে এখন এ বরাবর। তাহলে এক্স যদি এ বরাবর হয় সেক্ষেত্রে আমাদের থিটার মান কত আসে? 0 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে থিটা হলো 0 ডিগ্রি। থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে কত 0 ডিগ্রির মান কত? 1। কত 0 ডিগ্রির মান 1 না? হাই রে কপাল আমার রে। কত 0 ডিগ্রির মান কত? না 10 না, এটা আগে খেয়াল করো যে যেহেতু থিটা 0 ডিগ্রি হয়ে গেল, থিটা 0 ডিগ্রি হয়ে যাওয়া মানে কি? অক্ষের উপরে পড়া, তাই না? থিটা 0 ডিগ্রি হওয়া মানে ঠিক অক্ষ বরাবর চলে আসা। তাহলে থিটা 0 ডিগ্রি হলে কত 0 ডিগ্রির মান 1। তার মানে এখানে 3 আর একে কত 4, তার বর্গমূল করলে আসে কত 2। তাহলে দেখো সেক্ষেত্রে আমরা পাচ্ছি কি ই ইকুয়াল টু কে 2p বাই আর কিউব। তাহলে এটা কি আমাদের প্রথম কেস ছিল না? তাহলে আমরা কিন্তু প্রথম কেসে চলে আসতে পারলাম। আবার দেখো আলফা সেক্ষেত্রে কি হবে? তো আলফা এখন দেখো থিটা কত 0 ডিগ্রি। তাহলে থিটা 0 ডিগ্রি যদি হয় তাহলে ট্যান কত 0 ডিগ্রি। তার মানে ওভারঅল পুরোটাই কত 0 ডিগ্রি। তাহলে ট্যান ইনভার্স 0 ডিগ্রি মানে কত? আবার 0 ডিগ্রি। তাহলে আলফাটাও এক্ষেত্রে কত হচ্ছে? 0 ডিগ্রি হচ্ছে। আলফা 0 ডিগ্রি হওয়া মানে কি? আলফা কার কার মধ্যবর্তী কোণ? দেখো আমাদের ই এক্স ছিল এই যে এ বরাবর, তাই না? এদিকে ই আর এইদিকে ই থিটা, আর এটা হচ্ছে ই এক্স। তাহলে আলফাটা 0 ডিগ্রি হয়ে যাওয়া মানে যে এই কোণটা 0 ডিগ্রি হয়ে যাওয়া মানে কি? এই কোণটা 0 ডিগ্রি হয়ে যাওয়া মানে হচ্ছে এই আলফাটাও ঠিক এই বরাবর 0 ডিগ্রি হয়ে যাওয়া। তাহলে আলফা 0 ডিগ্রি হয়ে গেলে ই এক্স যেটা সেটাও কোণ বরাবর হয়, একই দিক বরাবরই কিন্তু হচ্ছে। তাহলে আমরা এখান থেকে বাস্তবতাটা বুঝতে পারলাম যে আসলে এখান থেকেই এটা যে জেনারেল হবে তার সত্যতা এটা নিজেই, যে এখান থেকে আমি আগের দুইটা ফিরে পেতে পারি। আরেকটা জিনিস খেয়াল করো, গ্রাফিক্যালি যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে ডাইপোলের ক্ষেত্রে আসলে তড়িৎ বল রেখাগুলো কেমন হয়। ধরো এটা মাইনাস কিউ চার্জ এখানে, আর এইখানে ধরো প্লাস কিউ চার্জ। তো আমরা জানি প্লাস থেকে চার্জগুলো বল রেখাগুলো বের হয়। তাহলে সোজা এইভাবে বল রেখাগুলো বের হবে, যে এখানে প্রবেশ করবে, তারপর আর একটা বের হবে, এইভাবে যাবে, এখানে যাবে, তারপরে
সোজা একটা এইভাবে চলে যাবে, এটা এইভাবে যাবে, তারপর আবার এই দিকে যাবে। তা আমি এরকম কয়েকটা যদি দেখাই, তাহলে দেখো এইটা কিন্তু সোজা এইদিকে যাচ্ছে, আর এইটা বিপরীত দিকে প্রবেশ করছে। এটা এইভাবে যাচ্ছে, এটা এইভাবে যাচ্ছে, একইভাবে এটা কি এইভাবে যাচ্ছে, এইটা এইভাবে যাচ্ছে। তো তুমি যদি এক্ষেত্রেও এটা খেয়াল করো যে আমাদের যে মাইনাস চার্জ ছিল এখানে, আর এখানে ছিল প্লাস কিউ চার্জ, এখানে একটা বিন্দু ছিল এক্স বিন্দু, এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম আমাদের ই এক্সটা মোটামুটি একটা অ্যাঙ্গেল বরাবর এই দিকে, এটা ছিল আমাদের ই এক্স। এখন দেখো তুমি মাইনাস কিউ চার্জ থেকে প্লাস কিউ চার্জের দিকে যদি তুমি এরকম একটা ক্ষেত্র তৈরি করো, তাহলে দেখবা যে এই বিন্দুটাকে তুমি বিভিন্ন পয়েন্টে যদি রাখো, তাহলে তোমার ঘটনাটা কি দাঁড়াচ্ছে, তুমি এই হুবহু এই ঘটনাটার সাথে একটা মিল পাবা। দেখো যখন একে পুরা 90 ডিগ্রি কোণে আসছে এটা ঘুরে, তখন এই যে বিন্দুটা আছে এখান থেকে দেখায়, তখন এই যে বিন্দুটা এটাও কিন্তু ঘুরে দেখো ঠিক এই বরাবর চলে আসছে। যখন এইখানে চলে আসছে তখন এটাও কিন্তু পুরো ভিতরে ঢুকে যাচ্ছে, আবার এইটার সাথেও কিন্তু একটা অ্যানালজি পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আমার উদ্দেশ্য ছিল এটা দেখানো। তাহলে এটা হচ্ছে আমাদের জেনারেল কেস। তাহলে আমরা মূলত জেনারেল যে কোনো একটা বিন্দুর জন্য, একটা ডাইপোলের জন্য তড়িৎ ক্ষেত্র বের করেছি, তারপরে সোজা তার অক্ষের উপরে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বের করেছি, আবার ওই অক্ষের লম্ব দ্বিখণ্ডকের উপরে অবস্থিত কোনো একটা বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র বের করেছি। এখন দেখো যে এখানে প্রবলেম হয় মূলত থিটা বের করা নিয়ে, যে অনেক সময় হয় যে থিটা কিভাবে বের করব। তাহলে থিটা বের করার যে নিয়ম, তো থিটা বের করার নিয়ম হচ্ছে যে থিটাটা সব সময় অক্ষের সাথে হবে। তাহলে একটা ব্যাপার হচ্ছে যে আমাদের একটা রেফারেন্স লাগবে, সেটা হলো অক্ষের সাথে। অক্ষের সাথে তৈরি করবে। তো অক্ষের সাথে যদি তৈরি করে তাহলে অক্ষের দিকটা কোন দিকে? তো আমরা অক্ষের দিক ধরে নিই হচ্ছে মাইনাস থেকে প্লাস চার্জের দিকে, মাইনাস কিউ থেকে প্লাস কিউ চার্জের দিক, এইটা হচ্ছে কিন্তু আমাদের অক্ষের দিক বা অক্ষ। এই যে দেখো এটা হচ্ছে আমাদের অক্ষ। তাহলে আমরা কিন্তু এরকম একটা চিন্তা করতেই পারি যে এখানে যদি আমাদের মাইনাস কিউ চার্জ থাকে আর এখানে যদি প্লাস কিউ চার্জ থাকে, তাহলে এটা আমরা যোগ করে দিলাম, এটা মধ্যবিন্দু। তাহলে এই দিকটা হচ্ছে, এটা পুরোটাই এটা হচ্ছে আমাদের অক্ষ, কিন্তু এই অক্ষের এইটা হচ্ছে আমাদের কি 0 0, এটা হচ্ছে 0 0, আর এটা হচ্ছে আমাদের প্লাস এক্স, এইটা হচ্ছে তাহলে কি মাইনাস এক্স, এটা হচ্ছে প্লাস ওয়াই, আর নিচের দিকটা হচ্ছে তাহলে সেক্ষেত্রে মাইনাস ওয়াই। তাহলে এই যে অক্ষের পজিটিভ দিক, আর এই যে বিন্দু ছিল আর বা আর দূরত্বে যে বিন্দুটা সেইটা, তাহলে এটা হচ্ছে আর এর ডিরেকশান, আর এইটা হচ্ছে অক্ষের পজিটিভ দিক। দ্যাট মিনস অক্ষের পজিটিভ দিকেই কিন্তু কে থাকে, মোমেন্ট থাকে। তাহলে আমরা বলতে পারি যেখানে থিটা হলো আর এবং মোমেন্ট পি এর মধ্যবর্তী যে কোণ, সেই কোণটা, বা আরও উল্লেখ করে নিবা যে নির্দিষ্ট বিন্দু ও নির্দিষ্ট বিন্দু অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে। এই যে এটা হচ্ছে সে নির্দিষ্ট বিন্দু, এটা হচ্ছে সে নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুটা অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করবে সেটাই হচ্ছে আমাদের থিটা। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে আমরা যে জিনিসটা করেছিলাম এর আগে, যে অক্ষ বরাবর কিন্তু আমরা যে প্রথম কেস যেটা 1 নাম্বার কেস, 1 নাম্বার কেসের ক্ষেত্রে
আমরা কিন্তু বিন্দুটা ধরেছিলাম এই দিকে, তাই না? আমরা বিন্দুটা ধরেছিলাম এই দিকে, কিন্তু বিন্দুটা এই দিকে না হয়ে বিন্দুটা যদি আমি এই দিকে ধরতাম তাহলে কি হতো? আমরা বলেছিলাম এই বিন্দুতে, কিন্তু আমি যদি এখন বলি এই বিন্দুতে আমার মান বের করতে হবে, এই বিন্দুতে প্রাবল্য কত, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এটা অক্ষের উপরেই থাকছে, কিন্তু কোণটা হচ্ছে কত? দেখো এই নির্দিষ্ট বিন্দু এর সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে? পুরা 180 ডিগ্রি কোণ তৈরি করছে, কারণ ধনাত্মক দিক এই দিকে, বিন্দু আছে ওই দিকে। তাহলে এই বিন্দুর মধ্যবিন্দু থেকে এই বিন্দুর সংযোগ রেখা আর এই অক্ষের ধনাত্মক দিক পুরা 180 ডিগ্রিতে আছে। আর cos 180 ডিগ্রির মান কত? তাহলে cos 180 ডিগ্রির মান যদি হয় -1, তাহলে দেখো এখানে হয়ে যাচ্ছে কত? -3 + 1 মানে -2। তাহলে -2 বর্গমূল কি বের করা সম্ভব? ও আচ্ছা, সরি এখানে তো cos স্কয়ার আছে। আচ্ছা, তাহলে হলো কত? তাহলে 4ই থাকছে, তাই না? তাহলে 4, সেক্ষেত্রে আবার হয়ে যাচ্ছে কত? আবার 2, তার মানে সেক্ষেত্রে আসবে কত? 2kp/r³। তাহলে এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখা দরকার, যে আমরা যেটা করি কি, যে অক্ষের উপরে কোনো বিন্দু বলতে সচরাচর আমরা যেই কাজটা করি সেটা হলো যে অক্ষের ডান পাশটা চিন্তা করি, সেটা হলো অক্ষের ডান পাশটা চিন্তা করি। কিন্তু সেক্ষেত্রে তোমার অক্ষের ডান পাশটা চিন্তা করলে আসলে হবে না, এক্ষেত্রে শুধু মানটা হয়ে যাবে ভিন্ন, দিকটা হয়ে যাবে কিন্তু আবার আলাদা, কারণ সেক্ষেত্রে আমাদের ফিল্ডের ডিরেকশান, মোমেন্টাম এই দিকে, আর ফিল্ডের ডিরেকশান হয়ে যাবে তার উল্টো দিকে। যাই হোক, এই কেসটা যদিও তোমাদের নিয়ে ঝামেলা করবে না বা হয়ও না, এই জন্য আমরা এটা নিয়ে চিন্তাভাবনা খুব বেশি করবো না আর কি। আচ্ছা, এখন আসো ডাইপোলের যে বিভব, সেই বিভবটা বের করতে হবে। আমরা এতক্ষণ পর্যন্ত প্রাবল্য বের করেছি, এখন আমাদের ডাইপোলের বিভবটা বের করা দরকার। তো তাহলে আগের মতোই আমরা এটা বের করতে পারবো। ডাইপোলের বিভব, তো বিভবটা আসলে সহজ ছিল বরাবরই, কারণ এটা একটা স্কেলার রাশি, এটা নিয়ে কোনো প্রবলেম হয় না। তো দেখো, যেহেতু আমরা প্রাবল্য বের করে ফেলেছি, তাহলে বিভব এবং প্রাবল্যের ভিতরে একটা কিন্তু রিলেশন আছে। বিভবটা হলো কি -E.dr। তাহলে আমরা যে এর মানটা পেয়েছি, সেই মানটাকে E.dr করার পরে যদি dr এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, করে তার সামনে একটা মাইনাস ব্যবহার করলে কিন্তু আমরা ভিটা বের করতে পারবো। তো তোমরা একটু চেষ্টা করে দেখবে। আর এমনিতেই বইয়ে এটার প্রমাণ খুবই সহজ, বই থেকে প্রমাণটা দেখে নেবে, কারণ এটা পড়লেই বোঝা যায় খেয়ালের জ্যামিতি। তো আলটিমেটলি বিভবের যে মানটা আসে সেটা আমি লিখে দিচ্ছি, সেটা হলো কে পি কস থিটা /r²। এইটা হলো আমাদের বিভবের মান, এটা যে কোনো বিন্দুর জন্য। তারপরে থিটা তুমি কন্ডিশন দিয়ে দাও, যে 0 ডিগ্রি হলে কেমন হবে, 90 ডিগ্রি হলে কেমন হবে, 180 ডিগ্রি হলে কেমন হবে, বা আরও 360 ডিগ্রি হলে কেমন হবে, তাহলে কিন্তু তুমি অনায়াসে এখান থেকে বের করতে পারবে। তাহলে এটা যে কোনো বিন্দুর জন্য। তো এটার প্রমাণ আর আমি দেখাচ্ছি না, প্রমাণটা বইয়ের থেকে শুধু একটু পড়ে নেবা। এবং শর্ত কিন্তু এই যে একটাই, আর অনেক অনেক বড়, কার চাইতে? এর চাইতে, মানে দূরত্বটা অনেক বেশি। এই শর্ত সাপেক্ষে কিন্তু এই ডাইপোলের বিভব সব কিছু আমরা এইগুলো বের করি। তো তোমরা একটু চেষ্টা করে দেখতে পারো যে এই ইন্টিগ্রেশন করে এটা পাওয়া যায় কিনা, তাহলে তোমাদের ইন্টিগ্রেশন করাটা একটু চর্চা হয়ে গেল। আর যদি না পারো তো কষ্ট করার দরকার নেই, শুধু এখানে জ্যামিতিক যে প্রমাণটা সেটা দেখলেই হবে। তাহলে আমাদের ইলেকট্রিক ডাইপোল রিলেটেড যে কনসেপ্টগুলো ছিল সেগুলো মোটামুটি আমরা সবই দেখে ফেললাম। যে কোনো বিন্দুতে বিভব বের করলাম, এবং ভিন্ন ভিন্ন দুইটা স্পেশাল কেসের ক্ষেত্রে দেখলাম। তারপরে আবার দেখলাম বিভবের ক্ষেত্রে, যে বিভবটা ক্ষেত্রে কেমন হয় সেটাও আমরা দেখলাম। আর শুধু বিভবের ক্ষেত্রে আমি প্রমাণটা দেখালাম না,
প্রমাণটা একটু দেখে নিও। তাহলে বিভবের ক্ষেত্রেও কিন্তু দুইটা কেস আসবে, এটা হলো জেনারেল কেস। তাহলে থিটা 0 ডিগ্রি হলে কেমন হবে সেটা একটা, থিটা 0 ডিগ্রি মানে অক্ষের উপরে হলে কি হবে, তাহলে থিটা 0 ডিগ্রি হয়ে যাওয়া মানে অক্ষের উপরে হওয়া। তাহলে cos 0 ডিগ্রি মান কত, 1। তাহলে আবারও এখানে আসছে কি v ইকুয়াল টু কেপি বাই আর স্কোয়ার। আর থিটা 90 ডিগ্রি হলে কি হবে, v ইকুয়াল টু 0। তাই হচ্ছে না? তাহলে দেখো অক্ষের উপরে হলে এরকম হয়, আর লম্ব দ্বিখণ্ডকের উপরে হলে সেক্ষেত্রে কোনো বিভব থাকে না। আচ্ছা লজিক্যালি বলো তো, যে লম্বের উপরে থাকলে কোনো বিভব থাকবে না, এর লজিক্যাল কারণটা কি হতে পারে বলতে পারবা? ধরো এখানে মাইনাস কিউ চার্জ ছিল, এখানে প্লাস কিউ চার্জ ছিল, এই বিন্দুতে আমরা ঠিক এটা যদি হয় তার লম্ব, তাহলে লম্ব অক্ষের উপরে এখানে একটা বিন্দুতে আমরা বলতেছি বিভব ভি ইকুয়াল টু 0 হবে। তো এটা তো গাণিতিকভাবে আমরা দেখলাম, কিন্তু লজিক্যাল কারণটা কি? ভি 0 হয়ে যাওয়া মানে কি, কাজ শূন্য হয়ে যাওয়া না, অর্থাৎ বাইরে থেকে তোমাকে আর কোনো কাজ করতে হবে। তাহলে এখানে যদি তুমি প্লাস 1 কুলম্ব চার্জ রাখো, তাহলে দেখো এরা কিন্তু সমান সমান দূরত্বে আছে, এদের মানটাও কিন্তু সমান সমান, ফলে পরস্পর পরস্পরকে ক্যান্সেল করে দিবে না, ফলে এক্সট্রা করে তোমাকে তার খাটাখাটনি করতে হবে না। ফলে তোমার দ্বারা বা বাহ্যিকভাবে সেক্ষেত্রে আর কোনো কাজ করার প্রয়োজন নেই, যা কাজ করার ওরাই করবে, তোমাকে কিছুই করতে হবে না। আচ্ছা যাই হোক, তাহলে আমরা ডাইপোলের যে ইয়েগুলো আছে সেগুলো দেখলাম। আচ্ছা এখন আমরা যে জিনিসটা একটু পড়তে চাচ্ছি সেটা হলো, এটা অবশ্য আগে দেখানো উচিত ছিল, আমি দেখাইনি, যে প্রাবল্য এবং যে বিভব তাদের ভিতরে যে রিলেশনটা ছিল, তাদের একটা গ্রাফও ছিল, গ্রাফটা দেখানো দরকার ছিল কিন্তু কোনো কারণে দেখানো হয়নি। প্রাবল্য ও বিভব এদের ভিতরে যে আন্তঃসম্পর্ক ও গ্রাফ, এবং গ্রাফের ক্ষেত্রেও ওই সম্পর্কটাই বিদ্যমান। তো প্রথমত আমরা রিলেশনটা যদি দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা রিলেশনটা ছিল আমাদের এরকম, যে ভি ইকুয়াল টু মাইনাস ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর, এটা একটা রিলেশন ছিল। তো এখানে মাইনাস কেন দেয়া হতো সেটাও আমরা ব্যাখ্যা করেছি, কারণ ভি হচ্ছে বাহ্যিকভাবে কাজ, কিন্তু ই যেটা, এটা তো তড়িৎ ক্ষেত্র এই বলটা দিচ্ছে, ক্ষেত্র নিজে এই বলটা দিচ্ছে, আর এইখানে যে কাজটা বা যে বলটা দেয়া হচ্ছে সেই বলটা এজেন্ট দিচ্ছে। তো এজেন্টের বল আর ক্ষেত্রের বল পরস্পর বিপরীতমুখী, ফলে এজেন্টের কাজ যদি হয় পজিটিভ তাহলে ক্ষেত্রের কাজ হবে নেগেটিভ, কিন্তু তাহলে তো আর হলো না, কারণ এজেন্টের কাজ হচ্ছে পজিটিভ আর আমরা জানি ক্ষেত্রের কাজ নেগেটিভ,
তো পজিটিভ কাজকে আর নেগেটিভ কাজের সমান হওয়ার জন্য এখানে আমরা একটা মাইনাস সাইন ইউজ করি। একইভাবে এখান থেকে আমরা আবার লিখতে পারি ভি ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন ওভার ই ডট ডিআর। এখানেও দেখো যে এইটা হচ্ছে কি কাজ, ক্ষেত্র দ্বারা কাজ। তাহলে ক্ষেত্র দ্বারা কাজ, আর এখানে হচ্ছে আমাদের এইটা কি একটা পজিটিভ ওয়ার্ক হওয়া দরকার। তাহলে এইটা একটা পজিটিভ ওয়ার্ক, কারণ বিভব বাহ্যিক বল দ্বারা কাজ বা এজেন্টের দ্বারা কাজ। তাহলে এই পাশটা পজিটিভ, কিন্তু এর রেসপেক্টে ই ডট ডিআর সে নিজে কিন্তু আবার এতখানি এটা ক্ষেত্রের দ্বারা কাজ। তাহলে এইটা আবার কিন্তু নিজে নেগেটিভ। তাহলে এই নেগেটিভকে যদি তুমি আরও একবার নেগেটিভ করো তাহলে আলটিমেটলি হয়ে গেল পজিটিভ, এবং সেক্ষেত্রে ভিটাও কি পজিটিভই থাকছে। আচ্ছা, এটা ছিল রিলেশনের ব্যাপার। এখন আমরা একটু দেখব যে এই গ্রাফগুলো কেমন হয়। তো এই গ্রাফ দেখানোর জন্য আমি এখানে একটা গোলক চিন্তা করছি। এটা হচ্ছে একটা গোলক, এটা হচ্ছে তার সেন্টার, আর এইটা হলো তার রেডিয়াস আর। আর এখানে আমি যে কোনো একটা বিন্দু ধরব, পরিচয়গুলো লিখি আগে, যে আর হলো কেন্দ্র থেকে দূরত্ব, আর বড় হাতের আর এটা হলো তার ব্যাসার্ধ। তো দুইটা গ্রাফ আমি একসাথে দেখাবো বিধায় এই বরাবর, আচ্ছা এখানে আমি দুইটা রেখা টানি, এই একটা রেখা টানলাম আর এখানে আরেকটা রেখা টানলাম। এই বরাবর ডট 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 দিয়ে দিলাম, এই বরাবর ডট ডট করে এটা যুক্ত করে নিলাম। আচ্ছা, একটাতে আমরা দেখাবো বিভবের জন্য, আর একটাতে আমরা দেখাবো হচ্ছে তড়িৎ ক্ষেত্রের জন্য। তো প্রথমে আমরা তড়িৎ ক্ষেত্রটা, তাহলে এই বরাবর আমরা তড়িৎ ক্ষেত্র দেখাই এইখানে, আর এটাতে আমরা বিভবের জন্য দেখাবো উপরেরটাতে। আচ্ছা, তাহলে দেখো এই যে সেন্টার, এইটা হবে আমাদের কি অ্যাক্সিস, এই বরাবর হচ্ছে আমাদের একটা অ্যাক্সিস থাকছে। তাহলে এই বরাবর আমরা দেখাবো হচ্ছে, তাহলে এখানে থাকবে হচ্ছে ভি এই বরাবর, আর এই বরাবর এখানে থাকবে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মান ই, আর ডিস্ট্যান্স আর সেটা থাকবে আমাদের এই বরাবর। তাহলে এক্ষেত্রে ডিস্ট্যান্স আর থাকবে ঠিক এই বরাবর। এখন দেখো, আমি প্রথমে যদি তড়িৎ ক্ষেত্রের মানটা বের করতে চাই তাহলে সেক্ষেত্রে কেমন হবে। তো আমরা অলরেডি একটা ক্লাসে আলোচনা করেছি যে গোলকের ভেতরে, কোনো একটা গোলকের অভ্যন্তরে বা কোনো একটা গোলকাকৃতির পরিবাহীর ভেতরে, এই ভেতরে যে প্রাবল্য, সেই প্রাবল্য কিন্তু থাকে না। তড়িৎ ক্ষেত্র কিন্তু ভেতরে কোনো তড়িৎ ক্ষেত্র নেই। তাহলে ভেতরে যদি কোনো তড়িৎ ক্ষেত্র না হয় তাহলে সেটা চলে যাচ্ছে কি, যেই বরাবর দেখো এই কেন্দ্র থেকে আর পর্যন্ত প্রাবল্যের মান 0। তাহলে দেখো এখান থেকে আর পর্যন্ত এই যে গেলাম, প্রাবল্যের মান এই পর্যন্ত 0 হয়ে গেল। তাহলে এই ডিস্ট্যান্সটা হচ্ছে আমাদের আর লেস দেন আর। যখন আমি এই পয়েন্টে চলে আসলাম তখন এই পয়েন্টটা কার সমান হয়ে যাচ্ছে, আর ইকুয়াল টু আর এর সমান। তাহলে যখন আর ইকুয়াল টু আর হয়ে গেল তখন এটা কিন্তু আর ভিতরে নাই, জাস্ট বাইরে এবং এর পৃষ্ঠের উপরে। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রাবল্যের ফর্মুলা অনুযায়ী আমাদের মান আসছে কে কিউ ডিভাইডেড বাই পুরা আর স্কোয়ার। দেখো এইটা হচ্ছে বিশাল বড় একটা যে দৈর্ঘ্য আর, তার জন্য কিন্তু। তাহলে এই মানটা কিন্তু এই পয়েন্টে এসে, এই মানটা কিন্তু ফিক্সড, জাস্ট এই পয়েন্টে বা পৃষ্ঠে এসে এই মানটা এতটুকুই। তো ধরে নিলাম সেই মানটা এই পর্যন্ত, সেই মানটা এই পর্যন্ত। তারপরে যদি আমি আরেকটা কোনো বিন্দু এইখানে চিন্তা করি, যে আমি যদি এখন বলি এই জায়গায় হচ্ছে আর একটা পয়েন্ট, তাহলে এই পয়েন্টের জন্য আমাদের কি আসছে, এই পয়েন্টের জন্য আর আসবে গ্রেটার দেন আর, অর্থাৎ বাহিরের কোনো একটা বিন্দুতে।
তো যখনই পৃষ্ঠ থেকে আমি বাইরে যেতে থাকব, ঠিক ওই জায়গাতে আমার ফর্মুলাটা কি? সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে ই ইকুয়াল টু কে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। দেখো দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে কিন্তু কমতে থাকছে, ফলে পৃষ্ঠ থেকে আমি যত বাইরে যাব, তাহলে দেখো শূন্য থেকে মানে কেন্দ্র থেকে পৃষ্ঠ আসা পর্যন্ত কোনো প্রাবল্য নাই, মানে 0 0 0 0 0। যেই মাত্রে পৃষ্ঠতে আমি চলে আসলাম তখন হঠাৎ করেই তার প্রাবল্য বেড়ে যাবে, হঠাৎ করেই, কারণ এই যে আর মানের জন্য হঠাৎ করে সেটা বেড়ে চলে গেল এই পর্যন্ত সাপোজ। এরপরে যদি আমি আরও বাইরে যাওয়া শুরু করি তাহলে সেক্ষেত্রে কি হবে? এই ফর্মুলা অনুযায়ী বর্গের ব্যস্তানুপাতে এই মানটা কমতে থাকবে। এবং এক্ষেত্রে আমরা মানগুলো তোমাদেরকে কিভাবে গ্রাফগুলো আঁকাতে হয় সেগুলো মোটামুটি আকারে দেখাইছিলাম। যে দেখো আর ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে ইটা হয়ে যাবে কি ইনফিনিটি, আর আর যদি ইনফিনিটি হয়, আর টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, আর টেন্ডস টু ইনফিনিটি হলে ই কি হয়ে যাবে? ই টেন্ডস টু 0। অর্থাৎ আর যতই অসীমের দিকে যাবে ই এর মান ততই কমতে কমতে শূন্যের কাছাকাছি যাবে। এবং যেহেতু এটা হচ্ছে ঘাত হচ্ছে কত, চলকের ঘাত হচ্ছে 2, তাহলে অবভিয়াসলি এইটা একটা বক্রগ্রাফী হবে, মানে এইভাবে কমতে থাকবে। তাহলে এইটা হলো আমাদের এই চিত্রের জন্য ই এর গ্রাফ। এবং একইভাবে এই পাশটা যদি আমরা দেখি তাহলে দেখো, এটা আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি। এইখানে খেয়াল করো, কেন্দ্র থেকে যতই আমি এইদিকে আসব ঠিক সেই পর্যন্ত আমার প্রাবল্যের মান এখানে 0। তারপর যেই পৃষ্ঠে আসবো সে হঠাৎ করে এই পর্যন্ত বেড়ে গেল প্রাবল্যটা। তারপরে পৃষ্ঠ থেকে আবার বাইরে যাচ্ছে, মানে আর বেড়ে যাচ্ছে, ফলে আর বেড়ে যাওয়ার সাথে সাথে এটা এইভাবে ধীরে ধীরে কমতে কমতে অসীমের দিকে চলতেই থাকবে, কিন্তু কখনো এটাকে ছেদ করবে না। এটা গেল একটা জিনিস। এখন আসো বিভবের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে। তো আমরা জানি যে গোলকের পৃষ্ঠের ক্ষেত্রে পৃষ্ঠের বিভব আর ভেতরের বিভব এইটা কিন্তু আসলে কি একই মানের। তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে দেখো, যে যত আমি কেন্দ্র থেকে এই পর্যন্ত আসি না কেন তার বিভব কার বিভবের সমান হবে? পৃষ্ঠের বিভবের সমান হবে। তাহলে পৃষ্ঠে বিভব একটা নির্দিষ্ট মান থাকবে। তাহলে আমরা বিভবটা দেখাচ্ছি এই বরাবর, এই বরাবর আমরা বিভবটাকে দেখাচ্ছি। তাহলে সাপোজ ধরলাম, ধরে নেই পৃষ্ঠে বিভব এই পয়েন্টে, তাহলে পৃষ্ঠের বিভবের যে মান সেটা এরকম। তাহলে দেখো অভ্যন্তরে যে কোনো বিন্দুতেই কিন্তু বিভবের মান এতটুকুই, তার মানে এই যে এক্ষেত্রে বিভবের মানটা হচ্ছে, যতই কেন্দ্র থেকে পৃষ্ঠে যাও বিভবের মান কিন্তু চেঞ্জ হচ্ছে না পৃষ্ঠ পর্যন্ত, কিন্তু যেই পৃষ্ঠের বাইরে চলে যাবে সেক্ষেত্রে বিভবের ফর্মুলা কি? কে কিউ বাই আর। এখানে কিন্তু দেখো এটা কিন্তু এক ঘাত না, সরি এক ঘাত, আগেরটা ছিল 2 ঘাত, এটা 1 ঘাত। তার মানে এটাও কমতে থাকবে, কারণ আর টেন্ডস টু ইনফিনিটি হলে ভি আগের মতো টেন্ডস টু কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। কিন্তু এর কমার যে পদ্ধতি এইটা ভিন্ন হবে। এটা দেখো বেশি খাড়া হয়ে যাবে, আর এটা অনেকটা এরকমভাবে ফ্ল্যাট থাকবে। এবং ম্যাথমেটিক্সে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি যে পাওয়ার বেশি হওয়া মানে কি? গ্রাফটা তীক্ষ্ণ হওয়া। তাহলে এক্ষেত্রে আমি যদি এখন কেন্দ্র থেকে উল্টা দিকে আসি তাহলে কি হবে? তাহলে দেখো কেন্দ্র থেকে যতই পৃষ্ঠের দিকে যায় না কেন ভেতরে বিভব যা পৃষ্ঠের বিভব তাই। তাহলে একইভাবে ধরে নিলাম পৃষ্ঠে বিভব এই পয়েন্টটা, তাহলে কেন্দ্র থেকে এই পর্যন্ত বিভব একই থাকছে, এবং তারপরে বিভবের মান ধীরে 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 কমে অসীমের মতো হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি বিভবের রেসপেক্টে আর এর যে সম্পর্ক আমরা দেখলাম সেই সম্পর্কটা কেমন হয়? সেই সম্পর্কটা হয় একটা নির্দিষ্ট মান থেকে কেন্দ্র পর্যন্ত, কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত যাবে, পৃষ্ঠ থেকে তারপর আবার কমতে থাকবে। তাহলে দেখো এই গ্রাফটা তোমাদেরকে চালাকি করে বিভিন্নভাবে দিতে পারে। তাহলে আমি ভি বনাম আর গ্রাফটাকে আবার একটু এখানে করে দেখাচ্ছি। যে এখানে দেখো যে কেন্দ্র থেকে দূরত্ব নাকি পৃষ্ঠ থেকে দূরত্ব। যদি এইটা হয় আমাদের কেন্দ্র, এই পয়েন্টটাকে যদি আমরা কেন্দ্র বলি তাহলে বিভবের ক্ষেত্রে প্রথমে এই পর্যন্ত আসলো, এসে তারপরে ধীরে ধীরে তার মানটা এইভাবে কমতে থাকবে।
এভাবে কমতে থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের কেন্দ্র, আর এই পয়েন্টটা এইটা হচ্ছে আমাদের পৃষ্ঠ। তাহলে যখন তোমাকে গ্রাফটা দেওয়া থাকবে এমসিকিউ বা অন্যান্য যে কোনো জায়গায়, তুমি এই জিনিসটা লক্ষ্য রাখবে যে গ্রাফটা আমাকে কোথা থেকে আঁকাতে বলা হচ্ছে। পৃষ্ঠ থেকে যদি আঁকাতে বলা হয় তাহলে সরাসরি এইটা এভাবে চলে যাবে, আর যদি কেন্দ্র থেকে বলে তাহলে গ্রাফটা আগে এই পর্যন্ত একটা নির্দিষ্ট মানুষে তারপরে এইদিকে যাবে। একইভাবে বিভবের ক্ষেত্রেও কিন্তু তাই, সরি এর ক্ষেত্রেও তাই। তাহলে ই বনাম আর গ্রাফটা যদি আমি আঁকাই, তাহলে ই বনাম আর গ্রাফটা আসবে এইরকম, যে এটা যদি হয় কেন্দ্র, তাহলে কেন্দ্র থেকে একটা নির্দিষ্ট মানে পৃষ্ঠ পর্যন্ত কিন্তু কি নাই, কোনো প্রাবল্যের কোনো মান নাই। এদিকে ই, এইদিকে আর, এইদিকে ভি, এইদিকে আর। তাহলে দেখো কেন্দ্র থেকে আমরা শুরু করছি, তার মানে এটা আমাদের 0 0, আর এটা হচ্ছে আমাদের কি পৃষ্ঠ। তাহলে কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত কোনো প্রাবল্য নাই। তারপরে পৃষ্ঠে যেই আসছি সেই মাত্র হঠাৎ করে বেড়ে গেছে, বেড়ে যাওয়ার পরে সে আবার কি হবে, এখান থেকে খুব দ্রুতই কমতে থাকবে। দেখো এইটার কমার হার আর এইটার কমার হার কিন্তু একই রকমের না। আচ্ছা, এটা গেল একটা বিষয়। আবার দেখো এখান থেকে আমরা কিন্তু এই কাজটা করতে পারি যে এই যে ডিবি বাই ডিআর, অর্থাৎ ভেলোসিটির যে বিভবের যে পরিবর্তনের হার, তার ঋণাত্মক করে দিলেই কিন্তু তুমি কি পাচ্ছ, তড়িৎ ক্ষেত্র পাচ্ছ। এখানে ব্যাপারটা খেয়াল করে দেখো, এটা কিন্তু একটা ম্যাক্সিমাম মান, বিভবের মান কিন্তু ম্যাক্সিমাম। তাহলে যখন কোনো মান ম্যাক্সিমামে পৌঁছে যায় তখন তার কি আর কোনো পরিবর্তন থাকে? তখন তার আর কিন্তু পরিবর্তন থাকে না, বা পরিবর্তনের হারও থাকে না, কারণ সে ম্যাক্সিমাম মানে পৌঁছে গেছে। তাহলে তার পরিবর্তনের হার কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। ফলে দেখো এই অংশটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, তাহলে পরিবর্তন, যেহেতু এটা ম্যাক্সিমাম একটা মানে পৌঁছাইছে, তাহলে এর আর কোনো পরিবর্তন নাই, ফলে এটা শাটডাউনে 0 হয়ে যাবে, যে 0 হয়ে গেছে। তারপরে এই পয়েন্টে এসে কি হচ্ছে আবার দেখো, এটা কিন্তু হ্যাঁ আচ্ছা, এইটুকু বলে শেষ করে দিয়ে ক্লাসে শেষ হয়ে গেছে। কারণ এই অংশটুকু এটা হচ্ছে কি 1/r। তো তুমি যদি এইটাকে এখন ডিফারেন্সিয়েশন করো, তাহলে এটা হয়ে যাবে কত, -1/r², আর সামনে একটা মাইনাস, তাহলে প্লাস, তাহলে সেক্ষেত্রে তোমার এইটা এইভাবে পরিবর্তন হচ্ছে। তো এই ছিল মোটামুটি আমাদের তড়িৎ দ্বিমেরু, প্রাবল্য এবং বিভব এইগুলোর সম্পর্ক। আগামী ক্লাসে আমরা ক্যাপাসিটর নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, তুমি এখন যেতে পারো। হ্যাঁ বলো। হ্যাঁ একটু অসুবিধা হবে। হুম। ও আচ্ছা, এই যে এইখানে এটা আমরা বললাম কি যে এইটার পরিবর্তনের হারই তো এইটা, তাই না? এই যে এখান থেকে এই ফর্মুলা থেকে -dB/dr, এটাকে ডিফারেন্সিয়েশন, বিভবের ডিফারেন্সিয়েশন নিলেই তো আমি ই পাচ্ছি, তাই কি না? এখন দেখো বিভবের ফর্মুলা কি ছিল, KQ/R। তো কে ধ্রুবক, কিউ ধ্রুবক, তাহলে এটা সামনে চলে আসবে, তাহলে থাকবে কি 1/r। কিন্তু 1/r এর ডিফারেন্সিয়েশনটা কি হবে, -1/r²। তাহলে ওই মাইনাস আর এই যে সামনে একটা মাইনাস রয়ে গেছে, তাহলে এটাকে ধরবা না? তাহলে মাইনাস আর মাইনাসে কি হলো, প্লাস। তাহলে দেখো ই এর মান কিন্তু আলটিমেটলি থাকলো +KQ/r², যার কারণে এটা পজিটিভ দিকেই থাকছে, নেগেটিভ দিকে আসছে না। বোঝা গেছে? কিন্তু যদি আমরা মাইনাস না দিতাম তাহলে সেটা কিন্তু, এটা কিন্তু তাহলে নেগেটিভ দিকে চলে যেত, মানে এই যে নিচ থেকে তখন বাড়তো।